নমস্কার প্রিয় বন্ধু, আমাদের হোমিও বার্তার সমস্ত সদস্য, শ্রোতা সহ এই হোমিওপ্যাথি ফ্র্যাটার্নিটির সমস্ত ভাই বোনদের আমি আমার প্রাক পূজা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগের দিন পর্যন্ত কার্ডিনাল প্রিন্সিপালস নিয়ে আলোচনা করেছি। আজ ভেবেছি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা একটা বহুল প্রচারিত শব্দ। হোমিওপ্যাথিক স্টুডেন্টরা তো জানেনই, যারা গ্রামে গঞ্জে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে তাদের জীবিকা নির্বাহ করছেন, তাদের কাছে কিছুই পাবেন না, কিন্তু একটা এনসি ঘোষের ম্যাটেরিয়া মেডিকা অবশ্যই আছে। নাক্সভূমিকা সম্বন্ধে সে বলতে পারবে, কিন্তু ম্যাটেরিয়া মেডিকা জিনিসটা কি, এর যে একটা বেসিক কনসেপ্ট, এইটা কিন্তু অনেকের মধ্যে নেই। তো আমরা ছোট্ট বিষয়, খুব গুরুত্বপূর্ণ না হলেও জানাটা জরুরি, সেই হিসাবে আমরা আজকে একটু হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার উপরে আলোকপাত করার ইচ্ছা নিয়ে পথে নামছি। দেখুন, কার্ডিনাল প্রিন্সিপালসের একদম শেষের দিকে ছিল ডক্ট্রিন অফ ড্রাগ প্রুভিং। সেই ডক্ট্রিন অফ ড্রাগ প্রুভিংয়ের যে নির্যাস, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। মানে ড্রাগ প্রুভিং যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা এমন কিছু ইনস্ট্রুমেন্ট পেতে চাই যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা মানব জীবনে কাজে লাগাবো। অতএব তার যে কর্মকুশলতা, তার যে কর্মদক্ষতা, তার যে প্রত্যেকটা ওষুধের কর্মগভীরতা, সেটা আমরা কিন্তু হিউম্যান ভেরিফিকেশন করব। দ্যাট ওয়াজ দ্য মটো অফ হিউম্যান ড্রাগ প্রুভিং, ফার্স্ট কন্ডাক্টেড বাই ডক্টর স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান। তার যে নির্যাস, সেটাই হচ্ছে তার যে লিখিত আকারে, তার যে স্থায়ী রক্ষা কবচ, বা সেটাকে লিখিত আকারে রাখার যে স্থায়ী ব্যবস্থা, সেটাই হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। দেখুন, হ্যানিম্যান 1811 থেকে 1821 এই 10 ইয়ার্স টাইম স্প্যানের মধ্যে 6টা ভলিউমে তার সমস্ত যে প্রুভিং সিমটমগুলো রেখে দিয়ে গেছেন। 6টা ভলিউম, তাকে আমরা বলি ম্যাটেরিয়া মেডিকা পিউরা, মানে পিওর সিমটমস কালেক্টেড ফ্রম দ্য প্রুভিং প্রোটোকল অ্যান্ড নাথিং এলস। পিওর এবং প্রুভিং সিমটম, প্রুভাররা নিজের মুখে এক্স্যাক্টলি যা বলেছে সেই ভাষাটাই হ্যানিম্যান তুলে ধরেছেন। এবং আমরা জানি যে হ্যানিম্যান তার জীবদ্দশাতে 98টা ড্রাগকে তিনি প্রুভিং করতে পেরেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি তাহলে যে ম্যাটেরিয়া মেডিকাগুলো পড়ি, সেটা কি শুধুই ম্যাটেরিয়া মেডিকা পিউরা নাকি অন্য কিছু? দেখুন, হ্যানিম্যানের জীবদ্দশায় ম্যাটেরিয়া মেডিকার সংখ্যা ছিল এই 130 থেকে 135-140। আজকে হোমিওপ্যাথির জনপ্রিয়তার এই প্রবল বৃদ্ধির যুগে সেই 130 বা 140 দাঁড়িয়েছে 400-র বেশিতে, অল ওভার দ্য গ্লোব। তাহলে সেটা কি সেই ম্যাটেরিয়া মেডিকার পিউরার সেই অনুকরণই? না, বিষয়টা এরকম না। ম্যাটেরিয়া মেডিকা পিউরার যেমন ইডিওলজি ছিল যে পিওর প্রুভারদের যে সিমটম, সেটাই আমরা কালেকটিভলি গুছিয়ে রাখবো এবং তার নাম এটা। পরবর্তীভাবে দেখা গেছে যে না, ম্যাটেরিয়া মেডিকাটাকে আরও অন্যান্য উপায়েও কিন্তু বানানোর আশু প্রয়োজন পড়ল। স্বাভাবিকভাবেই
ব্রডলি ম্যাথমেটিক্যাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, দ্যাট ইজ ক্লিনিক্যাল। এখন ক্লিনিক্যাল যে সমস্ত ম্যাথমেটিকা আমরা বাজারে পাই, সেটা হ্যানিম্যানের যে ম্যাথমেটিকা পিউরা, তার সমস্ত সিমটম তো আছে তো বটেই, তার সঙ্গে যেগুলো আমরা প্রুভিং সিমটম বাদ দিয়েও যেগুলো ক্লিনিক্যালি ভেরিফাইড যে সিমটম, সেগুলোর উপরে কিন্তু অধিক মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে। খুব একটা জনপ্রিয় যে ক্লিনিক্যাল ম্যাথমেটিকা, সেটা হচ্ছে ফ্যারিংটনের ক্লিনিক্যাল ম্যাথমেটিকা। তো মোটামুটি ধরুন প্রুভিং সিমটমের উপরে বেশ করে যে ম্যাথমেটিকা, তার মধ্যে আমরা হ্যানিম্যানের পাশাপাশি আমরা হেরিংস গাইডিং যে সিমটমের যে ম্যাথমেটিকা, সেটাকে আমরা রাখবো। ওটাতেও বিভিন্ন পার্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রুভিং সিমটমগুলোই রয়েছে। এখন ফিজিওলজিক্যাল ম্যাথমেটিকার প্রয়োজন হয়ে পড়ল, যেখানে বিশেষ বিশেষ অর্গানের উপরে বিশেষ বিশেষ মেডিসিনের কী প্রভাব স্পেসিফিক ওই জায়গাগুলোর জানার জন্য ডক্টর বার্ট, পরবর্তীতে ডক্টর রিচার্ড হিউজেস, ইনারা যে সমস্ত ম্যাথমেটিকাগুলো নিয়ে এলেন, ওটা কিন্তু ফিজিওলজিক্যালি বেসড ম্যাথমেটিকা। এখন প্রশ্ন হলো যে তাহলে এই বার্টের বা রিচার্ড হিউজেসের যে ফিজিওলজিক্যাল ম্যাথমেটিকা, এটাই কি ম্যাথমেটিকার শেষ? না, একদম তা বলা হচ্ছে না। মনে রাখতে হবে এই কথাটা, যে যেখানে যে প্রান্ত থেকে যেমন ধরনের দৃষ্টিকোণ দিয়ে ম্যাথমেটিকাটাকে ব্যাখ্যা করুন না কেন, বোঝানোর চেষ্টা করুন না কেন, বুঝুন না কেন, তিনি কিন্তু হ্যানিম্যানের যে ম্যাথমেটিকা পিউরা, তার বাইরে গিয়ে নয়। এখন মনে করুন আমাদের তো কোনো নসোলজিক্যাল ডিজিজ স্পেসিফিকেশন নেই না, আমাদের কন্ডিশন স্পেসিফিক আমাদের সমস্ত ওষুধ। ন্যাচারালি কফকাশির ওষুধ 30টা হতে পারে, এরকম না যে এটাই কফকাশির ওষুধ। তাহলে এই কফকাশির ওষুধের যে 30টা মেডিসিন, কফকাশির জন্য যে 30টা মেডিসিন রয়েছে, সেই 30টা মেডিসিন কেমনভাবে কোথায় অ্যাপ্লাই করব এবং তার মধ্যে কী সূক্ষ্মতম পার্থক্য কোথায় রয়ে গেছে, যেটার উপর বেশ করে আমাকে ওষুধটাকে পৌঁছাতে হবে, সেটার জন্য একটা ম্যাথমেটিকা তৈরি হওয়ার দরকার ছিল, আর হলোও তাই। সেটা হলো কম্পারেটিভ ম্যাথমেটিকা। এখানেও ডক্টর ইএ ফ্যারিংটনের অবদান আছে। ক্লার্কস ডিকশনারি উল্লেখযোগ্যভাবে এক্ষেত্রে আমরা উল্লেখ করতেই পারি। কিছু কিছু ক্ষেত্রে প্রখ্যাত ডাক্তারগুলো দেখলেন যে এই সমস্ত মোটা মোটা 6 ভলিউমের ম্যাথমেটিকা পিউরা নিয়ে আমি তো আর পেশেন্টের বেড সাইডে যেতে পারবো না, কিন্তু ছোট করে মনে রাখার একটা বিষয় তো আমার আছে। সেগুলো কোনগুলো? যেগুলো হেডিংস গাইডিং সিমটমস এবং ম্যাথমেটিকা পিউরার উপরে বারবার গুরুত্ব সহকারে লেখা হয়েছে, সেইখান থেকেই তুলে আনলেন। সেইখান থেকে তুলে এনে যে সমস্ত ছোট ছোট ম্যাথমেটিকা লেখা হলো, তার মধ্যে কি রইল? কোনো ডেসক্রিপশন রইল না। কি রইল? শুধু কিনোট ফর্মে, রুব্রিক ফর্মে অলমোস্ট বলা যেতে পারে, একটা ছোট্ট সিমটমের বাক্যের মধ্য দিয়ে একটা বড় পিকচারকে তুলে ধরার যে চেষ্টা, তাকে বলা হলো কিনোট ম্যাথমেটিকা। সারা বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য কিনোট ম্যাথমেটিকা হচ্ছে H.C. অ্যালেনের ম্যাথমেটিকা। আমরা ইবি ন্যাসকে রাখতে পারবো, ক্লার্কের দি প্রেসক্রাইবারকে রাখতে পারবো, বরিকের ম্যাথমেটিকাও রাখতে পারবো। এই সমস্তগুলো কিন্তু এই ক্লিনিক্যাল ম্যাথমেটিকা এবং কম্পারেটিভ ইন দ্য ট্রু সেন্স এর মধ্যে পড়বে।
বোগার বনি হোসেন্স মেটিয়ামেডিকাকে রাখতে পারি। এবারে ধরুন এলো কিছু থেরাপিউটিক মেটিয়ামেডিকা, মানে রোগ ধরে ধরে একটা সাইনোসাইটিসের কি কি ওষুধ হবে, একটা মেনিনজাইটিসের কি কি ওষুধ হবে, একটা পেশেন্টের অর্কাইটিস হয়েছে তার কি কি ওষুধ হতে পারে অর্কাইটিসের এগেনস্টে, সেটা হলো থেরাপিউটিক মেটিয়ামেডিকা। উল্লেখযোগ্য ডক্টর লিলিয়েনথেলের মেটিয়ামেডিকা, ডক্টর ডিউকের মেটিয়ামেডিকা, এগুলো কিন্তু এই গ্রুপের মধ্যে পড়ে। এখন একদম শেষের দিকে বললেও আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটিয়ামেডিকা বলে মনে করি সেটা হচ্ছে মেডিসিন ইন ইটস পিকচারাল অ্যাসপেক্ট, দ্যাট ইজ দ্য ডেসক্রিপটিভ পেন পিকচার সহজে মেটিয়ামেডিকা। সবচেয়ে উল্লেখযোগ্য মেটিয়ামেডিকা হচ্ছে ডক্টর জেমস টাইলার কেন্টের লেকচার। এখানে ইন্ডিভিজুয়াল ড্রাগ সম্বন্ধে বলা নেই, ইন্ডিভিজুয়াল সিমটম সম্বন্ধে বলা নেই, কিন্তু একটা মানুষকে দাঁড় করে দিয়েছে আপনার চোখের সামনে, যে মানুষটি নাক্সভূমিকার, যে মানুষটি শুধুমাত্র একোনাইটের, যে মানুষটি শুধুমাত্র সালফারের। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানে অংশগ্রহণকারীর নাম হচ্ছে ডক্টর এম.এল. টাইলার। ডক্টর জে ভিদালকাস, ওনারও কিন্তু এই ব্যাপারে অবদান অনন্য। পাশাপাশি আমি আমাদের পশ্চিমবাংলার একজন শ্রেষ্ঠ লেখক, আজ বইটা হয়তো অনেকাংশে খুব সহজলভ্য নয়, কিন্তু নীলমণি ঘটকের মেটিয়ামেডিকাকে আমি এইখানে স্থান দিতে চাই। অতি সাধারণভাবে হোমিওপ্যাথি মেটিয়ামেডিকাকে বুঝতে ঔষধ পরিচয় বলে যে বইটি ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা, বইটি ছোট আকারে, ছোট, কিন্তু 1, 2, 3, 4 1, 2, 3, 4 করে এমন সুন্দর করে মেমোরেবল ফর্মে লেখা, হুইচ ইজ ইজিলি ডাইজেস্টেবল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এতগুলো বলার পরে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে মেটিয়ামেডিকা কে কত মোটা পড়ল, কে কত ছোট পড়ল, কে কটা কিনোর জানলো, কে তার বাইরে আরো অনেক কথা বলতে পারে ডায়াসে দাঁড়িয়ে, এর উপরে কিন্তু সাকসেস নির্ভর করে না। সাকসেস নির্ভর করবে সেই সিমটমগুলোই আপনার আমার জীবনে কাজে লাগবে। একটা মেডিসিনের অসংখ্য সিমটম থাকতে পারে। আমি কি সারা জীবনে এতগুলো সিমটম একটা পেশেন্টের উপর পেতে পারি? না বন্ধু, আমিও পাইনি, আপনিও পাবেন না। তাহলে কোনগুলো আমাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো যেগুলো একটা পেশেন্টের উপরে বারবার প্রমাণিত হয়েছে এবং বারবার প্রমাণিত হয়েছে সত্য বলে। আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে সেইগুলো নিয়ে যে মেটিয়ামেডিকাটা আমি আমার জন্য বানাবো, আপনি আপনার জন্য বানাবেন, সেই মেটিয়ামেডিকাটাই কিন্তু আপনার জীবনের শেষ শ্বাস পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। একটা ছোট্ট গল্প বলে আমি, ঘটনা বলে আমি আজকের এই আলোচনা পর্ব শেষ করব। তৎকালীন আমেরিকার প্রখ্যাত ডাক্তার ডক্টর ইবি ন্যাশ, তিনি খবর পেলেন লন্ডনে ডক্টর রিচার্ড হিউজেস এক বিরাট ভলিউমের একটাই মেটিয়ামেডিকা লিখেছেন, যার নাম এনসাইক্লোপিডিয়া অফ ড্রাগ প্যাথোজেনেসিস।
ইবিনাস নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না, মুহূর্তের মধ্যে ছুটলেন রিচার্ড হিউজেসের কাছে। এক রাত্রি থাকলেন, আর অবাক বিস্ময়ে দেখলেন যে রিচার্ড হিউজেসের পেশেন্টের পরিমাণ কিন্তু অত্যন্ত হাতে গোনা। তিনি অবাক হয়ে গেলেন এবং রিচার্ড হিউজেসকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কি ব্যাপার, তুমি এত বড় বই লিখেছো, একটা বিশ্বমানের বই, তোমার চেম্বারের হালত এরকম কেন? রিচার্ড হিউজেস বললেন, গড অনলি নোজ। ন্যাস বললেন, ব্রাদার, ওয়ান থিং, if you want to learn German language, you are not to memorize the German dictionary. You are to use German language in your daily life. এরই উপরে নির্ভর করবে আপনার আমার সাফল্য। নমস্কার, সবাই ভালো থাকুন। আন্তরিক শুভেচ্ছা রইল আবারও পুজোর পূর্ব মুহূর্তে।